ক্লাস 11 আজকে শুরু করছি প্রাকৃতিকের তৃতীয় অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। ওটা জায়গা অলরেডি একটুখানি উপরে তুলে দিয়েছি। ও সৃষ্ট ভূমিরূপ ইংরেজিতে যেটাকে বলা হয় জিওমরফিক প্রসেস। সবসময় বলেছি যে ইংলিশটা কিন্তু পড়বে, পরে জিওমরফিক প্রসেস, তো সেটা পরে কাজে লাগবে। আচ্ছা, মানে এখন যেখানে আমরা পর্বত মালভূমি সমভূমি দেখছি, সেগুলো যে প্রথম থেকেই পর্বত মালভূমি সমভূমি ছিল না সেটা আমরা এতদিনে জেনেছি। আবার কিছু কিছু আবার পৃথিবীর সৃষ্টির সময় থেকেই ছিল। যাই হোক, পর্বত মালভূমি সমভূমি নানা প্রক্রিয়ায় যে গঠিত হয়, সেটা হতে পারে ভৌত প্রক্রিয়ায় বা রাসায়নিক প্রক্রিয়ায়। এই যে পদ্ধতিগুলো যাদেরকে একসাথে ভূমিরূপ প্রক্রিয়া বলা হয় বা জিওমরফিক প্রসেস, সেই ভূমিরূপ প্রক্রিয়াগুলোকে এবারে আমরা শ্রেণীভাগ করে নেবো। একটু কটা ভাগে ভাগ করা যায়, মানে সেটা কতভাবে হতে পারে। কিছু পৃথিবীর মধ্যেই হতে পারে, কিছু বাইরের থেকে কোনো জিনিস এসে পড়লো, যেমন উল্কাপাত, সেরকমভাবেও হতে পারে। তো আগে আমরা শ্রেণীভাগটা একটা ছকের সাহায্যে দেখে নেব। জিওমরফিক প্রসেস, ভূমিরূপ প্রক্রিয়া, এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, আমি এটাই তো এটা, এবার এটা শ্রেণীভাগ আমি এখান থেকেই করছি, ইংলিশটা থেকেই করছি, যদিও তোমরা বাংলাতেই লিখবে। এখানে প্রথম ভাগটা হলো পার্থিব, যেটাকে ইংরেজিতে বলা হয় টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল, আর যেটাকে আরেকটা ভাগ হলো মহাজাগতিক, যেটাকে বলা হয় এক্সট্রা টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল। আচ্ছা, এবারে পার্থিবটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো অন্তর্জাত, একটা হলো বহির্জাত। অন্তর্জাতর ইংরেজিটা হলো এন্ডোজেনিক, আর ওটা হলো এক্সোজেনিক। আচ্ছা, অন্তর্জাতটাকে আবার অন্তর্জাত দুভাবে হতে পারে, একটা হলো ধীর, অথবা হলো আকস্মিক, হঠাৎ করে হলো, সেটাও হতে পারে। ধীর মানে এটা আমি ইংলিশটা লিখছি না, হলো স্লো, আর আকস্মিক মানে হলো সাডেন, ইংরেজিতে যেটাকে বলা হয় সাডেন মুভমেন্ট। একটা হলো স্লো মুভমেন্ট, একটা হলো সাডেন মুভমেন্ট। এবারে ধীর প্রক্রিয়া যেটা, সেটা আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো মহীভাবক, একটা হলো গিরিজন। এর ইংলিশটা আবার আমি পরে লিখে দেব। এপিরোজেনিক, একটা হলো অরোজেনিক। তো এই এপিরোজেনিকটাকে আবার দুভাগে ভাগ করা যায়, ওর হতে পারে ঊর্ধ্বমুখী বা অধোমুখী। আর অরোজেনিকটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সংক্রমণ আর টান। আচ্ছা, আকস্মিক যেটা হঠাৎ করে হতে পারে, সেটা হচ্ছে দুটো ভাগে, একটা হলো অগ্ন্যুৎগম, আর একটা হলো ভূমিকম্প। আচ্ছা, এখানে যে ভাগটা গিরিজন, যেটা আমি বললাম সংক্রমণ আর টান, সেটা লিখতেও পারো না লিখতে পারো, ওটার ডিটেলস আলোচনার দরকার নেই। আমি এখানে ইংলিশটা একটুখানি লিখে দিতে হবে। উচ্চারণটা হচ্ছে এপিরোজেনিক, একটা হলো অরোজেনিক। এখানে দুটো ভাগ যেটা বললাম,
একটা হতে পারে ঊর্ধ্ব, একটা হতে পারে অধ। এটার এত ডিটেলস দরকার নেই বলে আমি আর সেরকম ইম্পর্টেন্স ভাবছি না। এটা হলো, একটা হলো সংনম, একটা হলো টান। আবার একটুখানি প্রথম থেকে বলে দিই। জিওমরফিক প্রসেস মানে ভূমিরূপ প্রক্রিয়া যেটা, সেটা কভাবে হতে পারে। একটা হলো পার্থিব, একটা হলো মহাজাগতিক বা অপার্থিব বলতে পারি, মানে যেটা পৃথিবীর বাইরের কোনো কারণ। এটা হলো টেরেস্ট্রিয়াল, একটা হলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল যেটা, পার্থিবটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো অন্তর্জাত, একটা হলো বহির্জাত। যেটাকে এন্ডোজেনিক বলা হচ্ছে, ওটা হলো এক্সোজেনিক। উদাহরণ দিয়ে পরে বলছি। এন্ডোজেনিকটাকে আবার দুটো ভাগে ভাগ হতে পারে, একটা হলো ধীর আর এটা হলো আকস্মিক। ধীর মানে হলো স্লো মুভমেন্ট, আর আকস্মিকের ইংরেজিটা হলো সাডেন মুভমেন্ট। ধীরটা আবার দুভাগে ভাগ করতে পারে, ধীরে ধীরে এটা হয় মহিভাবক আর গিরিজনী আরোহণ। মহিভাবকের ইংলিশ হচ্ছে এপিরোজেনিক, আর এটা হলো অরোজেনিক। মহিভাবক আবার দুরকম হতে পারে, ঊর্ধ্বমুখী হতে পারে আর অধোমুখী হতে পারে। গিরিজনী দুরকম হতে পারে, সংনমন বা টান 2 নম্বর। আকস্মিক দুটো ভাবে হতে পারে, অগ্নুদ্গম আর একটা হলো ভূমিকম্প। এই ছকটা একটুখানি তোমরা লিখে নাও। এরপরে যেটা তোমাদের ডিটেলসে পড়তে হবে মহিভাবক, এটা আগেও পড়েছো। মহিভাবকটা পড়তে হবে, গিরিজনীটা পড়তে হবে, অগ্নুদ্গম পড়তে হবে, ভূমিকম্প পড়তে হবে। এই চারটে একটুখানি ডিটেলসে এবারে পড়তে হবে। আমি আজকে একটুখানি মহিভাবক আর গিরিজনী নিয়ে আলোচনা করে দিচ্ছি, তাদের বৈশিষ্ট্য কাকে বলে। আর আরেকটা হলো অন্তর্জাত আর বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য কিন্তু আসে, সেটাও কিন্তু বলে দিচ্ছি। এটা ছকটা নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো এতক্ষণে, না হলেও ভিডিও পজ করে পরেও তুলে নিতে পারবে। আমি এবারে মুছে দিচ্ছি। এবারে যেটা প্রথম যে পাঠ্যপত্রে ছিল যে ওই পার্থিব মানে পৃথিবীর ভেতরের কোনো কারণে, পৃথিবীর ভেতরকার কোনো কারণে হতে পারে, সেটা আভ্যন্তরীণ মানে ভূপৃষ্ঠের তলায় অথবা বাইরের ভূপৃষ্ঠের ওপরেও কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা কিন্তু এই পর্বত মালভূমি সমভূমি এগুলো গঠিত হয়। তো একদম প্রথমে পার্থিব আর মহাজাগতিক এতক্ষণে বুঝে গেছো। এবারে অন্তর্জাত আর বহির্জাত যেটা রয়েছে সেটার মধ্যে মেইন পার্থক্যটা আমি একটুখানি বলে দিই। যে কোনো পার্থক্যের প্রথমে কিন্তু বিষয় লিখবে, কোন বিষয়ে পার্থক্য করতে যাচ্ছ। অন্তর্জাত প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে তার কাজের পদ্ধতিগুলো কি একটু দেখে নিই, সেই ভিত্তিতে পার্থক্যটা করা হবে। সব সময় পার্থক্য করলে কিন্তু এরকম ভাবে 3টে কলাম করে নেবে যে কোন বিষয়ে পার্থক্য, আর যে দুটো পার্থক্য সেটা পাশাপাশি লেখা। কাজের পদ্ধতি মানে এটা হচ্ছে অন্তর্জাত মানে হলো ভূ অভ্যন্তরীণ শক্তি। ভূ অভ্যন্তরীণ শক্তি যে যে পদ্ধতিতে কাজ করে, কাজের পদ্ধতি সেটাই হবে। মানে ভূপৃষ্ঠের নিচে যে ওই পাত চলাচল, ভূ অভ্যন্তরীণ শক্তি, শর্টে লিখলাম আমি, যে যে পদ্ধতিতে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আর বহির্জাত হচ্ছে ভূপৃষ্ঠের বাইরের যে শক্তি, মানে পরে এর উদাহরণগুলো আবার বলবো। ভূপৃষ্ঠের বাইরের শক্তি মানে হতে পারে নদী, হিমবাহ,
বায়ু, এইগুলো যে কাজগুলো করে সেটাও তো তার ফলে তো যেমন ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়, সেটাও তো এক ধরনের প্রক্রিয়া। আচ্ছা, এবারে অংশগ্রহণকারী শক্তি সেই হিসেবে পার্থক্য বলবো। অংশগ্রহণকারী শক্তি, অংশগ্রহণকারী শক্তি মানে ওটা হচ্ছে অন্তর্জাত শক্তি, আর এটা হলো প্রাকৃতিক শক্তি সমূহ। অন্তর্জাত শক্তি মানে সব ভূপৃষ্ঠের তলায়, আর এখানে প্রাকৃতিক শক্তি সমূহ মানে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এগুলো। এগুলো কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে কাজের চরিত্র কিরকম, মানে ধীরে হয় না তাড়াতাড়ি হয়, তার ভিত্তিতে কাজের চরিত্র। 3 নম্বর পার্থক্য এটাতে, যেমন এটা হচ্ছে আকস্মিক হতে পারে, ধীর হতে পারে, হঠাৎ করেও হতে পারে, আবার ধীরে ধীরেও হতে পারে। আকস্মিক ও ধীর দুটোই যেহেতু হয় সেজন্য ও লিখলাম। আর এটা কিন্তু খুব ধীরে ধীরেই হয়, এটা আকস্মিক হতে পারে, ধীর ভাবে হয়। আচ্ছা, ফলাফল, এর ফলে কি কি, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কি কি গঠিত হয়, এর ফলে কি হয় ফলাফল। এটাতে হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো প্রধান যে ভূমিরূপ সেগুলো। আসল ভূমিরূপগুলো। আর বহির্জাত প্রক্রিয়ায় কিন্তু নদী, হিমবাহ দেখবে নতুন একটা নতুন কিছু সৃষ্টি করলো সেরকম নয়, ছোট ছোট ছোট, যেমন গৌড়, ইয়ারদাং, জুইগেন, এগুলো হতে পারে, কিন্তু বিশাল পর্বতটাকে ক্ষয়ে দিয়ে ক্ষয়জাত পর্বত করতে পারে, কিন্তু নতুন করে কোনো পর্বত সৃষ্টি করা বা মালভূমি সৃষ্টি করা খুব কম। ছোট এবং সূক্ষ্ম ভূমিরূপ গঠন করে, সূক্ষ্ম ও ছোট ভূমিরূপ গঠন। তোমরা লেখার সময় বাক্য রচনা করে একটুখানি লিখে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রক্রিয়া সমূহ, কি কি প্রক্রিয়া এখানে কাজ করে, কি কি পদ্ধতি। প্রক্রিয়া সমূহ এখানে হচ্ছে মহীভাবক আলোড়ন, আমি আবার ওই ছকের মধ্যে তো বলেছি, আবার এটাকে ডিটেলসে বলবো। মহীভাবক, গিরিজনী, আরো আছে ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো। আর এটা হচ্ছে আবহবিকার, এখানে যে আবহবিকার, জলপ্রবাহ ক্ষয়। এবারে বাকিগুলো তোমরাও লিখতে পারো। হিমবাহজনিত ক্ষয়, সমুদ্র তরঙ্গ, এগুলো হচ্ছে কি কি প্রক্রিয়ায় এই কাজটা চলে। তো অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া পার্থক্য আসলে এরকম ভাবে লিখবে, 11-এ কিন্তু প্রচুর পার্থক্য আসে। তো সেটা এই কটা পয়েন্টে যে লিখতে হবে তা নয়, আরো বেশি পেলে কিন্তু বেশি তৈরি করে রাখবে, কিন্তু পার্থক্য লেখার সময় সবসময় এরকম ভাবে এইরকম পয়েন্টের ভিত্তিতে লিখবে। এবারে আমি যে পদ্ধতিগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো একটুখানি ডিটেলসে আলোচনা করে দেবো। আচ্ছা, এরপরে যেটা আছে মহীভাবক, একটা করে বলি। মহীভাবক ইংরেজি কি লিখেছিলাম ছকে, দেখো, এপিরোজেনিক, তাই তো? আচ্ছা, আমি আর এটা ইংলিশটা লিখছি না, একবার যেহেতু ছকের মধ্যে লিখেছি। এসেছে এপিরস, দুটো শব্দ, দুটো গ্রিক শব্দ। আচ্ছা, দাঁড়াও, এপিরস কথাটার মানে হলো মহাদেশ, আর জেনেসিস কথাটার মানে হলো সৃষ্টি।
তাহলে দুটোকে একসাথে যদি করি আমি, এপিরোজেনিক হচ্ছে এটা থেকেই, গ্রিক শব্দ এপিরোস থেকে মহাদেশ, এবং যার মানে হলো মহাদেশ, আর জেনেসিস শব্দের মানে হলো সৃষ্টি, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে মহাদেশ গঠিত হয় বা মহাদেশ সৃষ্টি হয় তাকে, সেই সমস্ত অন্তর্জাত বলকে আমরা মহীভাবক আলোড়ন বলবো। আচ্ছা, মহীভাবক আলোড়ন মূলত কাজ করে ভূপৃষ্ঠের সাথে উলম্বভাবে কাজ করলে ভূত্বকের কোনো অংশ হতে পারে সেটা বিস্তীর্ণ অংশ খাড়াভাবে উঠে, অনেকটা অংশ খাড়াভাবে উঠে গেল অথবা বসে গেল, এরকম হতে পারে। মহাদেশের অংশ সমুদ্রের তলায় ছিল, আন্দোলনের ফলে সেটা খাড়াভাবে উপরে উঠে গিয়ে দ্বীপ হয়ে বেশ একটা স্থলভাগ তৈরি হলো, এরকম ভাবে মালভূমি সৃষ্টি হতে পারে, চ্যুতির সৃষ্টি হতে পারে, এই স্তূপ পর্বত হতে পারে, গ্রস্ত উপত্যকা হতে পারে, এই ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হয়। তাহলে আমরা এটা, এই যে আলোড়নটা সেটা হচ্ছে এই ধরনের আলোড়ন উলম্বভাবে, এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠের সাথে উলম্বভাবে যে আলোড়ন এবং তার ফলে যে ভূমিরূপগুলো গঠিত আমি নাম বললাম সেগুলোই হচ্ছে মহীভাবক আলোড়ন জনিত ভূমিরূপ। আচ্ছা, এরপরে যেটা আসছে গিরিজনী আলোড়ন। যার ইংরেজিটা ছিল অরোজেনিক, সেটাও কিন্তু দুটো গ্রিক শব্দ, একটা গ্রিক শব্দ বারবার বলছি অরস, আর এটা হলো জেনেসিস, মানে হলো পর্বত, এটা হলো সৃষ্টি। তাহলে অরোজেনিক যদি আমরা, মানে গিরি কথাটা, মানে গিরি শব্দটা মানে আমরা পর্বতই জানি, তো যে আলোড়নের ফলে পর্বত সৃষ্টি, আর পর্বত মানে আমাদের চোখের সামনে একটা হিমালয় পর্বত ভেসে ওঠে, হিমালয় পর্বত আছে একটা ভঙ্গিল পর্বত, বিশাল উঁচু উঁচু ভাঁজযুক্ত হয়ে যে শিলা সৃষ্টি হয়েছে, পর্বতটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই আলোড়নটা হলো কিন্তু এরকম ধরনের আলোড়ন, ভূপৃষ্ঠের সাথে অনুভূমিক ভাবে, ঠিক আছে, এদিক থেকেও হতে পারে এদিক থেকেও হতে পারে, কিন্তু হতে হবে, এর আগেরটা ছিল উলম্ব ভাবে, এটা হলো অনুভূমিক ভাবে। গ্রিক শব্দ ওরস অর্থাৎ পর্বত, জেনেসিস শব্দ হলো সৃষ্টি, যে অন্তর্জাত বলের সাহায্যে মানে অনুভূমিক ভাবে যেটা কাজ করে, এই সমান্তরালে ভূপৃষ্ঠের সাথে সংনমন এবং টানের সৃষ্টি হয়, তার ফলে মূলত হচ্ছে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, এবং এটা স্পর্শক বরাবর কাজ করে বলে সেই ব্যাপারটা কি, এটা যদি এরকম ধর ভূপৃষ্ঠের পৃথিবীটা আঁকছি, যে সরল রেখা, এরকম যেটা সরল রেখা টানি, ওটা কিন্তু একটা পয়েন্টেই পৃথিবীর কেন্দ্র থেকে আসার ব্যাসার্ধকে, এইটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে ব্যাসার্ধ। ভূপৃষ্ঠের ওপরে যদি আমি একটা সরল রেখা টানি তাহলে সেটা একটি বিন্দুতেই ভূপৃষ্ঠকে স্পর্শ করবে, এবং এই সরল রেখা, এটাকেই হচ্ছে স্পর্শক রেখা বলা হচ্ছে, এবং যেটা ব্যাসার্ধর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যে কোনো ব্যাসার্ধ আঁকলেই হবে না, মানে যেটা ওর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেই জন্য এটাকে কিন্তু স্পর্শক বলা হচ্ছে, এবং স্পর্শক আলোড়নও বলা যেতে পারে। তাহলে গিরিজনী আলোড়নের ফলে মূলত সৃষ্টি হয় হচ্ছে ভঙ্গিল পর্বতে। আচ্ছা, এবারে যেমন অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য আমরা করলাম, সেরকম ভাবে মহীভাবক এবং গিরিজনী আলোড়নের পার্থক্যটাও একটুখানি দেখে নেব, কারণ এটাও অনেক সময় আসে। মহীভাবক আর গিরিজনী আলোড়নের প্রথম যে
পার্থক্য সেটা হলো নামকরণ। কিসের ভিত্তিতে এটা নামকরণ করা হয়েছে, আমি বিষয়গুলো বলছি, ভেতরে তোমরা লিখে নিতে পারবে। এবারে আগেরটা যেহেতু ওরমভাবে আলোচনা করেছি, এটা হচ্ছে মহাদেশের একটা বিশাল স্থান জুড়ে আলোড়ন হয়। মহাদেশটা অনেক সময় বসে যায়, অনেক সময় উঁচু হয়ে যায়, তো মহাদেশের সাথে একটা লিঙ্ক আছে বলে তার নাম অনুসারে এটা মহিভাবক আলোড়ন হয়েছে। আর গিরি মানে যেটা বললাম যে ভঙ্গিল পর্বত, মানে আমরা গিরি মানে চোখের সামনে বিশাল উঁচু হিমালয় পর্বত, ভঙ্গিল পর্বতটাকে আমার মনে হয়, তো সে আমাদের মনে হয় তো ভঙ্গিল পর্বত শুধু গঠিত হয় বলে ওটার নাম অনুসারে একটা গিরিজনই নাম হয়েছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আলোড়নের প্রকৃতি কিরকম, সেই ভিত্তিতে পার্থক্য। আলোড়নের এটা এক হয়ে গেছে, এটা এক হয়ে গেছে। আলোড়নের প্রকৃতি মানে এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর হয়, আর ওটা হচ্ছে স্পর্শক বরাবর হয়। স্পর্শক আলোড়ন আমরা বললাম, যেহেতু আগেরটা একটু আগে স্পর্শক কাকে বলে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে শিলার উপর কি প্রভাব। শিলার উপর কি প্রভাব, শিলার উপর এটা চ্যুতি সৃষ্টি করতে পারে। পরে তোমাদের চ্যুতির কথা, চ্যুতির বিভিন্ন ভাগগুলো আছে, চ্যুতি সম্পর্কে আছে, ফাটল হতে পারে, দারুণ হতে পারে। আর এখানে শিলা কুঁচকে গিয়ে ভাঁজ হয়ে যায়, ভাঁজ প্রাপ্ত হয়, এটাই তফাৎ। 4 নম্বর হচ্ছে এর ব্যাপ্তিটা কিরকম, কত দূর। ব্যাপ্তিটার কি কত দূর, এটা হচ্ছে স্থানীয় ব্যাপ্তি, মানে খুব অল্প স্থান জুড়ে হয়। যদি এরকম ভাবে ওপর নিচ হয় তাহলে তো অল্প জায়গার মধ্যে হতে পারে, আর যদি এরকম ভাবে অনুভূমিক হয় তাহলে বিশাল অঞ্চল জুড়ে হতে পারে। আচ্ছা, লাস্ট পয়েন্ট হলো সৃষ্টভূমি। এটা এই কটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা যদি এর থেকেও বেশি পাও সেটা অবশ্যই লিখবে। এখানে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় বারবার বলার সময় আমি এমনিতেও বলে দিচ্ছি। যেমন ধরো চ্যুতি হতে পারে, মালভূমি হতে পারে, সমুদ্র সৃষ্টি হতে পারে, ভৃগুতট হতে পারে, স্তূপ পর্বত হতে পারে, গ্রস্ত উপত্যকা হতে পারে। আর এখানে কি হতে পারে, একটাই মনে আসে, সেটা হলো ভঙ্গিল পর্বত। আচ্ছা, মহিভাবক আলোড়ন, গিরিজলীয় আলোড়নের পার্থক্য হয়ে গেল, আলোড়নের বিভিন্ন ভাগগুলো মোটামুটি হয়ে গেল। এছাড়া যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া তো হলো, বহির্জাত প্রক্রিয়া মানে আমরা নদী, হাবহবিকার, হিমবাহ এগুলো বুঝি। আর আরেকটা যেটা অধরা রয়ে গেছে সেটা হলো মহাজাগতিক। মূলত ওটা হচ্ছে উল্কাপাত, বাইরে থেকে কোনো মহাজাগতিক বস্তু এসে প্রচন্ড স্পিডে ভূপৃষ্ঠের উপরে পড়লো, পৃথিবীর উপরে, সেখানটা গর্ত হয়ে কোনো খাতের সৃষ্টি হতে পারে, নিম্নভূমির সৃষ্টি হয়ে যেতে পারে, সেটাকেই বলা হচ্ছে মহাজাগতিক। মহাজাগতিকের মধ্যে উল্কাপাতটাই পড়ছে উদাহরণ হিসেবে। আলোড়ন এখানেই শেষ হলো। এবারে এই আলোড়নের ফলে যে সৃষ্ট ভূমিরূপ, যেটুকু তোমাদের সিলেবাসে আছে সেটুকু পরের ক্লাসে আলোচনা হবে।